গুড ইভিনিং, গুড ইভিনিং। আমার গলাটা শোনা যাচ্ছে কিনা আগে একটু কনফার্ম করুন তো। রোজ এই সাউন্ড নিয়ে খুব ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে রয়েছি। রোজ এই সাউন্ড নিয়ে ঝামেলা হচ্ছে। গুড ইভিনিং মধুমিতা শ্রীমানী, সুচরিতা সেন। আজকে একদম আস্তে শোনা যাচ্ছে, হওয়ার তো কথা নেই। আজকে একদম নিজের গলায় করছি। আমার গলা যথেষ্ট জোরে তো, শুনতে পাচ্ছেন না? বৈশালী কুণ্ডু, সঞ্চারী মুখোপাধ্যায় দাস, গুড ইভিনিং। মধুমিতা চক্রবর্তী, খুব আস্তে হচ্ছে। ক্লিয়ার? এই তো এক একজন বলছে ক্লিয়ার, একজন বলছে আস্তে হচ্ছে। একদম নিজের গলায় নিজের ভয়েস নিয়ে কথা বলছি। ছবি একদম ক্লিয়ার, প্রপার অডিবল। ওই তো, বাহ। শম্পা মুখার্জি দিদি, গুড ইভিনিং। ঠিক আছে, গলা শোনা যাচ্ছে আমার। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার প্রবলেম হলো 10 মিনিট দেরি হলো, তার কারণ আমার বাড়িতে ইলেকট্রিক্যাল ফল্ট ছিল। সেই ফল্টটা সারাতে গিয়ে মেন সুইচটাকে অফ করে দিতে হয়েছিল। সেই কারণের জন্য একদম ঠিক শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। একবারে ঠিক আছে। ওকে, আমি একটু জোরে বলবো, দরকার মনে করলে মোবাইলটা আরও সামনে নিয়ে আসবো। আমি জোরে বলবো, কারণ এটা নিয়ে ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই কারণের জন্য আমার 10 মিনিট দেরি হলো। আমার কিছু করার ছিল না, কারণ মেন সুইচটাকে অফ করতে হয়েছিল। যিনি কাজ করছিলেন তিনি মেন সুইচ না অফ করে লাইনে কাজ করতে পারতেন না, সেই কারণের জন্য করতে হলো। যাই হোক, আর সময় নষ্ট করবো না, অনেকটা সময় নষ্ট করেছি। শর্মিষ্ঠা হাজরা, মৌমিতা বসা, গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, শুরু করে দিচ্ছি লাইভটা। আজকে আমি একটা ঘটনা শুরু করছি। সেইটা, আচ্ছা, দুর্বা ভট্টাচার্যের একটা ঘটনা বলবো, তারপর আরেকটা ঘটনা বলবো। সেটা হচ্ছে প্রায় 2-3 সপ্তাহ আগে আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে জুট মিলের একটা ঘটনা শেয়ার করেছিলাম, মনে আছে মনে হয়? জুলিয়া চক্রবর্তী, গুড ইভিনিং। তা সেই তার যে লাস্ট সেকেন্ড পার্টটা, সেই পার্টটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা যদিও একদম সবার শেষে বসবে। হ্যাঁ, আজকে তো ভয়েস পরিষ্কার হবেই, তার কারণ আমি তো উইদাউট মাইকে কথা বলছি। কারণ এত মাইক নিয়ে ঝক্কি ঝামেলা দরকার নেই, আমার গলাটাই যথেষ্ট। আমার গলার এপার থেকে ওপার শোনা যায়, সুতরাং আমার গলা দিয়ে কথা বলে এমনি শোনা যাবে। পাখার আওয়াজ কি শুনতে পাচ্ছেন বলুন? পাখা কিন্তু চলছে, কারণ আমার গলার যে আওয়াজ, তাতে মোটামুটি পাখাও হাড় মেনে যাবে। ঠিক আছে, আজকে বৃষ্টি, চারিদিকে বৃষ্টির ওয়েদার, এখনো যদিও হয়নি। তা দুর্বা ভট্টাচার্যের একটা ঘটনা আজকে দিয়ে শুরু করছি। আমরা সবাই বলি যে, সব সময় যে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলি, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস আছে, মানে বলি অনেক ক্ষেত্রে। অনেকে সেটা বলেন যে ওই না, বা পুরুষেরা এই কথাগুলো বলছে তার কারণ আছে, নারীতান্ত্রিক সমাজ। আমি কোনো কথাকেই অগ্রাহ্য করছি না, কাউকেই অগ্রাহ্য করছি না। বাট আমার আজকের যে ঘটনাটা আপনারা একটু শুনে দেখুন। ঘটনাটা শুনে দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন আমি কেন এই ব্যাপারটা নিয়ে আজকে বললাম। কারণ দুর্বা ভট্টাচার্য যে ঘটনাটা আমার কাছে পাঠিয়েছে, ঘটনাটা সত্যি, মানে কি বলবো, মানে লোমহর্ষক ছেড়ে দিন, সেটা তো আলাদা। এবং আদার অ্যাসপেক্টে বলতে পারি যে এরম নিছক এরম যে ঘটনাগুলো হয়, সেটার জন্যই আমাদের অ্যাটলিস্ট মুনু বাসু, তাতাই ব্যানার্জি, গুড ইভিনিং, করা উচিত। আমাদের এই ব্যাপারগুলো মেনটেন করা উচিত। বলছে ওনার পিসির ঘটনা। পিসি শহরে থাকতেন, মানে মানে বাবার বাড়ি শহরে, মানে ওনাদের বাড়ি, দুর্বা ভট্টাচার্যার বাড়ি হচ্ছে শহরে, কলকাতাতে। এবং ওনার পিসির বিয়ে হয়েছিল একটা প্রত্যন্ত গ্রামে। ঘটনাটা আজ থেকে 40 বছর আগেকার ঘটনা, মানে বুঝতেই পারছেন তখনকার সময়ের পরিস্থিতি। এবং পিসিমশাই যিনি ছিলেন, তিনি, তার ফ্যামিলি ওই গ্রামের একজন সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। এবং বিয়েটা কি করে হয়, ওর যে ঠাকুরদাদা, মানে দুর্বা ভট্টাচার্যার যিনি ঠাকুরদাদা, সেই ঠাকুরদাদা যিনি ছিলেন, তার সাথে ওর যে পিসির শ্বশুর, দুজনে খুব ভালো বন্ধু ছিল। এবং ওই মানে বলতে গেলে এক বন্ধুর ছেলের সাথে এক বন্ধুর মেয়ের বিয়ে হয়েছে, যারা মোটামুটি ছোটবেলা থেকে, খুব ছোটবেলা থেকে দুজন জনকে হয়তো চিনত, কিন্তু মানে মানে প্রেমের বিয়ে নয়, বাট তাদের যে এরম আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দেবো, এরম একটা ব্যাপার আটকে যাচ্ছে। আর এখানে কিন্তু মোটামুটি ঠিক আছে। যাই হোক, তা হচ্ছে, তা বিয়েটা হয়। এবং পিসেমশাইও, মানে পিসেমশাই যে বাবা ছিলেন, মানে পিসির যে শ্বশুর মশাই, তিনি ওই গ্রামের খুব মানে একজন মানে হম্বিতম্বি, মানে মানে বিরাট বড় একটা লোক ছিলেন। এবং পিসেমশাই খুব বড় চাকরি করতেন। সমস্ত কিছু মিলিয়ে ওদের, মানে সরি, চাকরি করতেন না, ওদের বড় ব্যবসা ছিল। সেই কারণের জন্য এই সমস্ত কিছু মিলিয়ে গুছিয়ে পিসির সাথে ওনার বিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু
গ্রামটা ছিল খুব প্রত্যন্ত গ্রাম, মানে এমন গ্রাম যেখানে অনেক বাড়িতে সেই সময়, আজ থেকে 40 বছর আগে, যদিও 40 বছর আগেরটা খুব একটা কম নয়, ওখানটায় কি বলবো, ওই জায়গায় মানে ওই গ্রামটায় অনেক জায়গায় ইলেকট্রিক ছিল না, ঠিক আছে, তাদেরকে থাকতে হতো মানে ওই ল্যাম্প ল্যাম্প বা ছোটো ছোটো কুপি বা হ্যারিকেন এইসব জ্বালিয়ে থাকতে হতো। মানে বুঝতেই পারছেন কীরকম জায়গা। কেন গলা আমার শোনা যাচ্ছে না? তাই বলছে গলা শোনা যাচ্ছে না, গলা তো শোনা যাওয়ার কথা, আমার নিজের গলাতে করছি। যাই হোক, তারপর ব্যাপারটা হলো একটু অন্যরকম। পিসির তখন বয়স সবেই 17-18, সেই সময় বিয়েটা হয়, 40 বছর আগে। সেই সময় এইসব ব্যাপারটা হতো, বিয়ে হয়। এবং পিসেমশাই যে বাড়ি, মানে পিসেমশাইয়ের বাড়িতে তখন গ্রামের দিকে যখন সবে বিয়ে হয় তখন সবাই ওই বড় বাড়িতে বউকে দেখতে যাচ্ছে, সবাই আসছে বউকে দেখতে, এরম একটা ব্যাপার, হিরিক ব্যাপারটা ছিল, বা বাড়ির বউকে দেখতে যাব, এরম একটা ব্যাপার। যাই হোক, তারপর হলো কি, একটা গ্রামের মধ্যে এরকম রোজই সবাই কেউ না কেউ দেখতে আসে, কেউ না কেউ দেখতে আসে, পিসিকে নতুন বউকে দেখতে আসছে। এবং ওই পিসির একটা খুব, মানে পিসি খুব ভীষণ সুন্দরী ছিলেন, ফর্সা টকটক করছে এবং ভীষণ সুন্দরী। তার চুল ছিল বিশাল, মানে বিশাল বড় চুল ছিল, ঠিক আছে, মানে যেটা সহজে আজকালকার দিনে পাওয়া যায় না। এবং অনেকেই ওই চুল দেখলে, মানে কি বলবে, আজকালকার দিনে ওরকম চুল পাওয়া যায় না, অত বিশাল বড়, কোমর থেকেও নিচে নেমে গেছে এত বড় চুল, একডালা চুল, আর দেখতেও বলছি খুব ফর্সা, অসাধারণ সুন্দরী। তা পিসি ওই চুলের ব্যাপারটা অত কেয়ার ফেয়ার করতো না। আর ওই বাড়িতেও যেহেতু মানে ছোটবেলা থেকে, মানে ছোটবেলায় বিয়ে হয়েছে এবং শ্বশুর মশাই বন্ধুর মেয়ে, সুতরাং ওই বাড়িতে মেয়ের মতন করেই পিসি আছে, কাউ কিছু বলার নেই। মানে শাশুড়ি মাও মেয়ের মতন করেই খুব ভালোবাসে, মধ্য আগের দিনের থেকে ভালো শুনছি। যাই হোক এরকম মানে ব্যাপারটা ছিল। এবং এই ব্যাপারটা থাকার ফলে মানে ননদরা ছিল খুব ছোট্ট, মানে একই সঙ্গে। লাইফ অফ করে শুনছি দাদা, ভেরি গুড, তাহলে বুঝতে পারবেন আরও ব্যাপারটা। যাই হোক, এই ব্যাপারটা হওয়ায় খুব দুপুরবেলা এদিক ওদিক ঘোরাফেরা করতো। এবার ওই দুপুরবেলা এদিক ওদিক ঘোরাফেরা করতো, এই ব্যাপারটা যখন হতে শুরু করে, গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে, শ্বশুরমশাই কিছুই বলেন না, শাশুড়িও কিছু বলেন না, বাড়ির লোকেরও কেউ কিচ্ছু বলেন না। এই ব্যাপারটা হওয়ায় একদিন, বদমাইশ লোকের তো অভাব থাকে না, তাই না, ওই গ্রামের একজন তান্ত্রিক, খুব বাজে তান্ত্রিক, যে তন্ত্রবিদ্যায় মানে তিনি খুব পারদর্শী, তার চোখ পড়ে যায় বাগানে। এবং ওর মাথার মধ্যে একটা ছিল যে এরকম একজন অষ্টাদশী, কি বলবো, তরুণী, যাকে বলে ওই সব, যেটাকে বলে কি বলে, একজন গৃহবধূ উনি খোঁজ করছিলেন। কেন খোঁজ করছিলেন? ওনার একটা তন্ত্রবিদ্যায় একটা দরকার ছিল, তন্ত্রবিদ্যা ওরকমই একজন, আমরা কি বলি, সধবা মহিলা, তার একটা দরকার ছিল, যার বয়স ওরা অষ্টদশী হবে এবং তার কোনো সন্তান নেই, ও তাকে কাজে লাগিয়ে ওই তন্ত্রবিদ্যায় সফল হবে। উনি এইটা করতেন, মানে এটা ওনার নজরে পড়ে। উনি 2-3 দিন ধরে নজর করতে শুরু করেছিলেন ওর পিসিকে, দুর্গা ভট্টাচার্যের পিসিকে নজর করতে শুরু করেছিলেন, যেটা আগে কেউ জানতো না, নজর করতে শুরু করেছিলেন। এবং ওই যে ননদরা ছিল ওর সাথে ঘিরে সব খেলতো, মানে একসাথে ঘোরাঘুরি করতো, দৌড়াদৌড়ি করতো, তারা দেখেছে এই ব্যাপারটা, যে ওই তান্ত্রিকটা গাছের ফাঁক দিয়ে বিভিন্নভাবে দেখছে। কয়েকদিন পর ওই তান্ত্রিক ওদের বাড়িতে চলে আসে, এবং বাড়িতে আসার পর, বাড়িতে এসে ওনার যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি, তার বাড়িতে আসায়, এবং ওই তান্ত্রিককে অনেকেই খুব ভয় করতো, কারণ উনি খুব বাজে টাইপের লোক ছিল, মানে বাজে, মানে যে কোনো কিছুতে হঠাৎ হঠাৎ করে রেগে যেত, তারপরে মানে যে কোনো অভিসম্পাদ দিয়ে দিত, লোকের খারাপ করতো, ভালোর থেকে খারাপটা করতো বেশি, সেই জন্য সবাই ওনাকে খুব ভয় পেয়ে চলতেন। এরপর হয়েছেটা কি, উনি একদিন বাড়িতে এসছেন ওনার শ্বশুরমশাইয়ের কাছে। শ্বশুরমশাইয়ের কাছে এসে শ্বশুরমশাই বলছেন, হ্যাঁ বসুন, ওনাকে তো চটাবেন না কেউ, বসুন। বসে কথাবার্তা বলছে, বলতে 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 উনি হঠাৎ করে প্রসঙ্গক্রমে নিয়ে আসে, আপনার ছেলের বিয়ে দিলেন, তা আপনার ছেলের বিয়ে দিলেন, অথচ আমাকে তো আপনি ডাকলেন না। তা আপনার ঠিক আছে, ডাকলেন না, কোনো অসুবিধা নেই, তা
আপনি আপনার ছেলের বউকেও তো আমাকে দেখালেন না। পিসেমশাই ওই বাবা মানে পিসিমার শ্বশুর প্রমাদ গুনলেন। উনি যেটা চাইছিলেন না, একদম পার্টিকুলারলি এই কাজটাই করতে চাইছিলেন না, যে ওনার বৌমাকে যেন না দেখেন। কিন্তু বদমাইশের যা বুদ্ধি হয়, এই কথাটা বলায় এবার উনি তো ফেলতে পারছেন না। সবে নতুন বাড়িতে বউ নিয়ে এসছেন, ছেলের বউ নিয়ে এসছেন। উনি চিন্তা করছেন যে যদি, মাথার মধ্যে উনি চিন্তা করছেন যে যদি মানে কিছু একটা বলে টলে দেয়, বলছে হ্যাঁ হ্যাঁ ও আসলে আছে, বাড়ির মধ্যে আছে। তখন বলছে আরে সারা গ্রাম আপনার ছেলের বউকে দেখলো, আমি তো আপনার ছেলের বউকে দেখতে পেলাম না। তখন উনি বলছেন হ্যাঁ বসুন, বসুন বসুন, নিশ্চয়ই নিশ্চয়ই, বলে ভেতরে খবর পাঠায় যে ওর হাত দিয়ে খাবারটা পাঠানোর জন্য। বাড়িতে এসছেন তখনকার দিনে গৃহস্থর অকল্যাণ হবে খাবার না খাইয়ে, আর ওরকম টাইপের একজন মানুষকে। তখন বলছে না না, খাবারের কোনো দরকার নেই, আপনার বৌমাকে দেখবো সেই জন্যই এসছিলাম। তখন বলে যে হ্যাঁ নিশ্চয়ই আপনি দেখবেন, বসুন বসুন। তা ওর হাত দিয়ে খাবার পাঠায়। ভাগ্যক্রমে উনি মেয়েটি মানে ওই পিসি তখন ওই চুলটা বাঁধা নেই, চুলটা লম্বা হয়ে রয়েছে, হাতে খাবার নিয়ে আসছে। তখন বলছে তুমি কিন্তু খুব সাবধানে যাবে, ভেতরে বাড়ি থেকে বলে দিয়েছে খুব সাবধানে যাবে, এ কিন্তু খুব বড় তান্ত্রিক, আর এ কিন্তু খুব রেগে যায়, আর রেগে গেলে তোমার কিন্তু ক্ষতি করে দেবে। তা যাই হোক, উনি পিসি তো খাবার নিয়ে এসছেন, উনি তো ছোট, বয়স কম অনেক, এসছেন খাবার নিয়ে তান্ত্রিক দূর থেকে দেখছেন, তার পায়ে স্টেপিং দেখছেন, আসছে উনি, এসে 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 যখন টেবিলে খাবার রাখতে গেছে। আর আগেকার দিনের মহিলারা কি করতেন তারা জানেন তো, মানে ঘোমটা দিত এক এক মানে এ তো শহরের মেয়ে, এ ওই ঘোমটা দেবার চলনি, আর ওই বাড়িতে কেউ ওকে বলতো না, যেহেতু মেয়ের মতন করে আসে, বুঝতেই পারছেন। দুই বন্ধু, তার ছেলে মেয়ের বিয়ে হয়েছে, ঘোমটা নেই, সে এসছে ঘোমটা ছাড়া এসছে, এরকম বড় চুল করে, চুল নিয়ে, চুল বাঁধা নেই, এসছে। এসে যখন খাবারটা রাখবার জন্য যখন নিচু হয়েছে খাবারটা রেখেছে, সেই সময় ওর চুলটা ওনার খাবারের মধ্যে পড়ে যায়, আর কোণে আটকে যায়, ওই যে টেবিলটা ছিল টেবিলের কোণে আটকে যায় কোনো রকমে। যখন চুলটা কোমরে এতে আটকে যায় খাবারটা রেখে, তখন শ্বশুরও আর ওই তান্ত্রিক দুজনেই মিলে বলে আ বলে উঠেছে। তান্ত্রিক চুলটা যখন ওর খাবারে পড়েছে, তান্ত্রিক তখন বলছে আমার খাবারে চুল ফেললি মা, এই কথাটা বলেছে। এবং বলে যখন উনি এরকম করে টানতে গেছে, একটু খোঁচা লেগে চুলটা ছিঁড়ে গেছে কোনটা। তখন তান্ত্রিক বলছে আপনার ছেলের বউ কিরকম এনেছেন, এরম ছেলের বউ এনেছেন যার কোনো সৌজন্যবোধ নেই, একজন বয়স্ক লোককে খাবার দিতে গেছে, তার খাবারের মধ্যে চুল ফেলছে। তখন শ্বশুর বলছে যে না আসলে ভুল হয়ে গেছে, ও তো খুব বয়স কম, ও তো ছোট, আসলে বুঝতে পারেনি। এই ব্যাপারটা যখন বলছে তখন তান্ত্রিক প্রচণ্ড রেগে গেছে, রেগে গিয়ে বলছে না, আমি চুল ফেলা খাবারে আমি কখনোই স্পর্শ করতে পারি না, আমি খেতেই পারি না। তখন যখন বলেছে তখন না, মেয়েটা তো মানে উনি তো ভ্যাবা চাকা খেয়ে গেছে, বয়স কম তো, ভ্যাবা চাকা খেয়েছে, ভ্যাবা চাকা খেয়ে চুলটা নিয়ে পেছনে করে তাড়াতাড়ি দৌড়ে চলে যাচ্ছে ঘরের মধ্যে, কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যাচ্ছে, মানে ওরম রণচণ্ডী মূর্তি চিৎকার করছে দেখে, মানে ভয় পেয়ে দৌড়ে চলে যাচ্ছে। যখন দৌড়ে চলে যাচ্ছে তখন তান্ত্রিক পেছন থেকে বলছে আমি তোমাকে অভিসম্পাদ দিতে পারি, আমি তোমাকে এক্ষুনি আমি শেষ করে দিতে পারি। তখন ওনার শ্বশুর মশাই হাত জোর করে বলছে আপনি এটা করবেন না, দেখুন ওর তো সবে বিয়ে হয়েছে, ওর তো একটা সংসার আছে, সারা জীবন পড়ে আছে, আপনি এটা করবেন না, আমি নতুন খাবার আনিয়ে দিচ্ছি আপনার জন্য, আপনি কিছু মনে করবেন না, বলে উনি হাত জোর করছেন। আসল ধান্দা তো ওর অন্য, আসল ধান্দা তো ওইসব নয়, ওর ধান্দা তন্ত্রমন্ত্রের সিদ্ধ হওয়ার জন্য। ও তখন আরও জোরে চিৎকার করতে শুরু করে, যখন চিৎকার করতে শুরু করে ওদিকেও ভেতরে বাড়ির মধ্যে সবাই কান্নাকাটি, রব পড়ে গেছে, উনি রেগে গেছেন, তান্ত্রিক রেগে গেছেন, বলে যখন চিৎকার করছেন ঠিক সেই মুহূর্তে উনি হাত জোর করে অনেক অনুনয় বিনয় করছেন তান্ত্রিককে। তান্ত্রিক যত অনুনয় গেছে উনি তত চিৎকার করছেন, চিৎকার, আমি জানেন আপনার আপনার পরিবারকে আমি কি করে দিতে পারি, এই করে খুব চিৎকার করতে শুরু করেন। তখন হাত জোর করে বলছে ঠিক আছে ঠাকুরমশাই, ভুল হয়ে গেছে, মেয়েটাকে আপনি ছেড়ে দিন, আপনি ও ভুল করে ফেলেছে, না আমি ছাড়বো না, এসব বলতে 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 উনি যখন তখন শ্বশুরমশাই ওদিকে ভেতরে কান্নার রব দেখে শ্বশুরমশাইও ভেতর দিকে দৌড়ে এসছে, তান্ত্রিক এই কাজটাই চাইছিল। ঠিক তখন তান্ত্রিক ওই যে চুলটা কোনাটা পড়েছিল, ওই চুলের কোনাটা ও তুলে নেয়। আর মেয়েটা যে বললাম না বাইরে কাদা মাখা পায়ে ঘুরে বেড়াতো, মানে বাইরে ঘুরছিল, তখন তো মাটি রয়েছে, ও মেয়েটা যেখানে সে পা রেখেছিল
সেইখানকার পায়ের ধুলোটা তান্ত্রিক ওর ব্যাগের মধ্যে তুলে নেয়। ওর ব্যাগের মধ্যে ওই তান্ত্রিক ওই ধুলোটা তুলে নেয়, আর যে চুলটা ছিঁড়ে গেছিল ওর খাবারে যেখানটা পড়েছিল সেটাও ও তুলে নেয়। তুলে নিয়ে ও চিৎকার করতে করতে বেরিয়ে যায়, ওই বাড়িটা থেকে বেরিয়ে যায়। এদিকে ভদ্রলোক ওদিকে সামলাতে যায় নিজের বাড়ির ভেতরের ঘটনা, ওদিকে বাইরে তান্ত্রিক চলে যাচ্ছে, সেখানে যায়। তান্ত্রিক কোনো কথা শোনে না, কিন্তু শোনার দরকারও নেই, কারণ তান্ত্রিকের তো আসল কাজটা হয়ে গেছে। ওকে যে সিদ্ধি লাভ করার জন্য যা যা দরকার ও তো নিয়ে নিয়েছে। নিয়ে তান্ত্রিক সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে তো কান্নার রব হয়ে গেছে, কান্না, প্রচণ্ড কান্না, সবাই চিৎকার করে কান্নাকাটি করছে, বাড়ির মেয়েরা সব। কারণ এ খুব খারাপ তান্ত্রিক, সবাই জানতে খুব খারাপ তান্ত্রিক। এবার ওই ভদ্রলোক যখন এসে, গ্রামের সবাই এসে বলছে আপনি ঠাকুরমশাইকে থামান, উনি একটা কিছু খারাপ করবেই, উনি কিছু খারাপ করবেই, কারণ উনি ভালো মানুষ নন। তার থেকেও বড় কথা, আজকে যে ঘটনাটা ঘটলো উনি তো ভালোভাবে ব্যাপারটাকে কিন্তু নেবেন না। যত যাই হোক, কিছু করার নেই, চলে গেছে তান্ত্রিক। বাড়ির সকলের মন খারাপ। ছেলেও যখন ব্যবসা থেকে বাড়িতে এসছে তারও তখন মন খারাপ। সেও তখন ব্যাপারটা যখন শুনেছে যেরকম বউয়ের সাথে এরকম হয়েছে বাড়িতে, সে কি বলবে? বউকেও, নতুন বউ, তাকে কি বকবে? বয়সও কম, তাকে কি বলারই বা আছে? সে তো আর ইচ্ছে করে করেনি। আর শ্বশুর মশাই প্রথম থেকেই বলছে বৌমা ইচ্ছে করে করেনি, এটা যা করেছে ভুল হয়ে গেছে। বৌমা ছোট, বুঝতে পারেনি, সেই জন্য আমারই ভুল হয়েছে বৌমাকে দিয়ে খাবারটা নিয়ে আসা। শাশুড়িও তাই বলছে, সবাই তাই বলছে, এত ভালোবাসতো সবাই মিলে। যা হওয়ার হয়ে গেছে, কিছু তো করার নেই, আর তো কিছু চেঞ্জ করা যাবে না। না তা যাই হোক, সেদিন তো ব্যাপারটা মিটে যায়। সেদিন রাত্রিবেলা, মাঝরাত যখন হঠাৎ মেয়েটির পেটে ব্যথা শুরু হতে থাকে, প্রচণ্ড পেটে ব্যথা, প্রচণ্ড পেটের যন্ত্রণা হঠাৎ করে, এবং এপার ওপার হয়ে যাচ্ছে, এত পেটে যন্ত্রণা, হঠাৎ করে ব্যথা। তাড়াতাড়ি ছেলে নিচে গিয়ে বাবাকে খবর দেয় যেরকম বউয়ের এরকম পেটে যন্ত্রণা শুরু হয়েছে। যেই পেটে যন্ত্রণা শুরু হয়েছে, শ্বশুরমশাই, বাড়ির সবাই উঠে গেছে, বউ চিৎকার করে করে কাঁদছে। এবার বাড়ির সবাই তো প্রমাদ গুনছে, যে সবাই বলছে এই তান্ত্রিকের ব্যাপার না, ছেলে তাদের প্রত্যেকেরই মনে হওয়াটা স্বাভাবিক, এটা তান্ত্রিকেরই ব্যাপার। এই ব্যাপারগুলো যখন হচ্ছে, তখন সবাই মিলে মেয়েটিকে নিয়ে কোথায় যাবে? কোনো জায়গায় যাবার তো নেই, কারণ ওই নামে একটা প্রত্যন্ত গ্রাম। সেই প্রত্যন্ত গ্রামে যাওয়ার জায়গাটা কোথায়? কাকে পাবেন? 3-4 ক্রস দূরে, হয়তো 2-4টে গ্রাম ক্রস করে একটা ডাক্তার আছে, তাও আবার হাতুড়ে ডাক্তার। সে রাতে আসবে না, তার কাছে নিয়ে যেতে হবে, সে কিছু বুঝবে না, এরকম একটা, বুঝতে পারছেন তো সেই পরিস্থিতিটা। যখন এই পরিস্থিতিটা হয় তখনও কি করবে? কিছু করার নেই। পরের দিন সকালের জন্য সবাই অপেক্ষা করে, গরুর গাড়ি করে তাকে কিছুটা দূর নিয়ে আসে, সেখান থেকে তারপরে গাড়ির ব্যবস্থা করে, সেই অনেক দূর ফুর গাড়ির ব্যবস্থা, তখনকার দিন 40 বছর আগে গাড়ির ব্যবস্থা করে তাকে কলকাতা শহরে নিয়ে আসে, কলকাতা শহরের হাসপাতালে নিয়ে আসে। যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার মরণাপন্ন, সে চিৎকার করে কাঁদছে, এত যন্ত্রণা, সারা রাতের যন্ত্রণা। ডাক্তাররা বিভিন্ন রকম টেস্ট করে জানতে পারে যে মেয়েটির পেটের মধ্যে একটা খুব বড় স্টোন আছে, এবং ডাক্তাররা খুব অবাক হয়ে গেছে স্টোনটা দেখে, যে এত বড় স্টোন, হঠাৎ করে কালকে রাতেই ব্যথা শুরু হয়েছে, এর আগে ব্যথা হয়নি, এ তো হতে পারে না। আর স্টোনটা একদম কি বলবো, স্টেজে, অ্যাডভান্স স্টেজে চলে গেছে, যাকে এই মুহূর্তে অপারেট না করলে মেয়েটির জীবনে সংশয় হতে পারে, জীবন সংশয় হতে পারে। যাই হোক, এরম যখন ঘটনাটা ব্যাপারটা এসে দাঁড়িয়েছে, ঠিক তখন তো অপারেশন করা হলো। অপারেশন করার পর অপারেশন করার পর মেয়েটি সুস্থ নেই। 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন চলে গেছে, মেয়েটি সুস্থ নেই। হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে, বিভিন্ন রকম অনেক টকমারি করার পর যখন হসপিটাল থেকে ছেড়ে দেয়, বাপের বাড়িতে এনে রাখা হয়, সেখানেও মেয়েটি অসুস্থ। ভালো করে বসতে পারছে না, ভালো করে কথা বলতে পারছে না, ভালো করে তাকাতে পর্যন্ত পারছে না, একটাও কিছু করতে পারছে না, খুব অসুস্থ। এবং এই অসুস্থতার জন্য মেয়েটিকে বাপের বাড়িতেই রাখতে হয়। মেয়েটি যেন কীরকম আনমনা হয়ে গেছে। প্রায় মাস 1.5-2 পর শ্বশুরবাড়িতেও প্রত্যেকের মন খারাপ, যে কি হলো। আর শ্বশুরের প্রচণ্ড কষ্ট, যে আমি আমার বন্ধুর মেয়েকে নিয়ে আসলাম, আমি এক মুখ করে বলেছিলাম যে তোর মেয়ে আমার কাছে মেয়ের মতন থাকবে, আমার জন্য কী হলো। শ্বশুরের প্রচণ্ড মন খারাপ, সেও প্রায় অসুস্থ হয়ে পড়েছে। মাস 1.5-2 পর মেয়েটিকে নিয়ে আসা হয়।
তার মধ্যে শ্বশুর মশাই অনেকবার ওই তান্ত্রিকের কাছে গেছে, গিয়ে হাত জোর করেছে, হাত জোর করে অনেকবার বলেছে। বলার পরও তান্ত্রিক তো তাকে, আমি তো ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। তারপরে বলছে যে এরকম আমার ছেলের বউ খুব অসুস্থ। বলো না, ও সুস্থ হয়ে যাবে, খুব সুস্থ হয়ে যাবে, তোর চিন্তা করিস না, ওকে নিয়ে চিন্তা করিস না। তা ছেলের বউ তো এসছে, একটা মানে কি বলবো, একটা চঞ্চলপূর্ণ একটা মেয়ে, ছটফটে মেয়ে, ওই বয়সের মেয়ে। সেই মেয়েটা যেন একদম ছিমিয়ে গেছে। বিয়ের সময় কি সুন্দর দেখতে ছিল, কি রোগা হয়ে গেছে, মানে তার মধ্যে সেই গ্লেসটাই ব্যাপারটা চলে গেছে পুরোপুরি। কিছু করার নেই। মেয়েটা এমন একটা ব্যাপার ঘটছে মেয়েটাকে, তখন যখন ওই বাড়িতে চলে আসার পর কেউই জানে না, মেয়েটার মাঝরাতে ঘুমটা ভেঙে যায়। মানে যখন তান্ত্রিক তন্ত্র সাধনা করতে বসেন, মাঝরাতে ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভাঙার পর মেয়েটি একদিন বাড়ির বাইরে পর্যন্ত বেরিয়ে গেছিল, এবং তাকে কোনো রকমে তাকে আটকানো হয়, মানে দেখতে পেয়ে, বাড়ির লোকেরা দেখতে পেয়ে কোনো রকমে আটকায়। এবং তারপর থেকে মেয়েটির জন্য রাত্রিবেলা সব দরজা বন্ধ করে রেখে দেওয়া হতো, যাতে মেয়েটি কোনোভাবে বেরোতে না পারে। আর মেয়েটি খালি রাত্রিবেলা উঠে বসতো, বসে বলতো, ও আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে, এই কথাটাই খালি বলতো। গা ছমছমে ভাব। মেয়েটির মানে পুরো স্বাতন্ত্রতা যেটা ছিল, টোটাল ব্যাপারটাই কিন্তু মেয়েটার একদম যেন চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে। মেয়েটা যেন কোনো ব্যাপারে, মানে কোনো কিছুর মধ্যে যেন মেয়েটা আর নেই। এরকম যখন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, তখন বাড়ির লোকেদের প্রত্যেকের তখন মন মরা। ওইরকম মতো বড় বাড়ির সবার মধ্যে কি আনন্দ ছিল, এক নিমেষে সমস্ত আনন্দ শেষ। রাত্রিবেলা ঘুম থেকে ভেঙে যায়, ঘুম থেকে ওটা খালি বলে, ও আমাকে ডাকছে। হঠাৎ এই ব্যাপারগুলো একদিন সব স্টপ হয়ে গেল। হঠাৎ দেখা গেল মেয়েটা যেন একদিন রাত্রিবেলা ওর বর শুয়ে ঘুমোচ্ছে, হঠাৎ করে লক্ষ্য করে যে ওর বউ কিরম যেন দেয়াল বেয়ে বেয়ে ওপর দিকে উঠছে, দেয়াল বেয়ে বেয়ে ওপরের দিকে উঠছে। তো অবাক হয়ে গেছে যে দেয়াল বেয়ে কখনো, একটা প্লেন দেওয়াল বেয়ে একটা মানুষ কখনো দেয়াল বেয়ে ওপরের দিকে উঠতে পারে? এটা আশ্চর্যের ব্যাপার না? এটা প্রত্যেকের কাছে একটা আশ্চর্যজনকই ব্যাপার। দেয়াল বেয়ে বেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। যখন এই ব্যাপারটা, ও তো প্রথমেই অবস্থায় ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পর তারপর আরেকদিন দেখছে যে ও নিজে যেন মাথার চুলগুলোকে নামিয়ে কি যেন একে 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 বক 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 করছে। ও পেছন থেকে যখন গিয়ে ওর বউকে পেছন থেকে যখন এরকম করে ধরেছে, তখন ও মুখটা একরকম ঘুরিয়েছে। মুখটা ঘুরিয়ে বলছে, আমাকে ছুবি না, তোরা কেউ আমাকে ছুবি না, তোরা আমাকে অপবিত্র করে দিয়েছিস, তোরা আমাকে অপবিত্র করে দিয়ে। এবং গলাটা আদৌ ওর বউয়ের নয়। আশ্চর্যের ব্যাপার। ও মানে ন্যাচারালি ভদ্রলোক তো নিজে অবাক হয়ে গেছে যে এটা কি হলো, কি হচ্ছে। একটা মেয়ে দেয়াল বেয়ে উঠে যাচ্ছে, একদম নিজের স্বাতন্ত্রতা নেই, কারোর সাথে কথা বলে না, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে। হাজবেন্ড যখন বাড়িতে আসে তার দিকে কিরম একটা খারাপ দৃষ্টিতে তাকায়, বলছে অপবিত্র করে দিচ্ছে। সেটা কি ব্যাপারটা হচ্ছে? ওর শ্বশুর তো ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা করছে, শাশুড়ি চিন্তা করছে। সবার মধ্যে একটা ব্যাপার, সবার মধ্যে একটা ব্যাপার যে আলটিমেটলি এটা কিন্তু ওর জন্যই হয়েছে, ওর জন্যই হয়েছে। তখন ওরা একজন তান্ত্রিককে 2-4 গ্রাম পরে একজন তান্ত্রিককে খোঁজ পায়, মানে তান্ত্রিক নয়, সরি, একজন সিদ্ধ পুরুষের খোঁজ পায়, যে সিদ্ধ পুরুষের মন্দিরে ওকে নিয়ে যায়। যখন ওকে নিয়ে যায় সকালের দিন, মানে নিয়ে যায় যখন ওকে, ওকে দেখে সেই সিদ্ধ পুরুষ বসে ওকে, ওর হাতে একটা, মানে কি বলবো, ওই একটা ফল দেয়। একটা ফল হাতে দেওয়ার পর ওই দূর থেকে দেখে ওকে, মানে দূর থেকে ওই ফলটা দেওয়ার পর দেখে, সবাই মিলে তাকিয়ে দেখে, সরি 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 ফল না, একটা লেবু দিয়েছিল, সবুজ রঙের লেবু দিয়েছিল। মানে আমরা যে পাতি লেবু খাই, সেই পাতি লেবুর হাতে দেয়। হাতে বলে, মা তুমি একটু পাতি লেবুটা ধরো তো। পাতি লেবুটা যখন ধরে, ধরার পর ও যখন চোখ বন্ধ করে দেখে, দেখতে থাকতে দেখতে দেখতে হঠাৎ করে যখন চোখ খুলে দেখে, পাতি লেবুটা, সবুজ লেবুটা হঠাৎ করে সকলের চোখের সামনে লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। সবাই যারা যারা গেছিল প্রত্যেকে অবাক হয়ে যায় যে একটা সবুজ লেবু কখনো লাল হয়ে যেতে পারে। ইয়েস, সবুজ লেবুটা পুরো লাল। যখন দেখার পর ওকে বলে যেরকম, তোমার মা, তুমি এবার বাইরে গিয়ে বসো। বাইরে গিয়ে শাশুড়ি নিয়ে চলে যায়। যারা ছিলেন, ছেলেটা ছিলেন, ওনার হাজবেন্ড, ওনার শ্বশুর, তাদেরকে বলে যে তোমার বউয়ের ঘোর বিপদ, তোমার বউকে তুমি এখানে রাখতে পারবে না। আমি জানি না আমি তোমার জন্য কতটা সাহায্য করতে পারবো, তবে আমি চেষ্টা করব তোমার বউয়ের জন্য সাহায্য করার জন্য। তখন বলছো কি হয়েছে? তখন বলছে যে এরকম, তোমার বউকে একজন ডাকছে,
টানছে তোমার বউকে, এবং সে বিভিন্নভাবে তোমার বউকে তার কাছে টেনে নিয়ে যেতে চাইছে। তখন বলে যে তখন ওরা পুরো ঘটনাটা বলে। যখন ঘটনাটা বলার পর বলে হ্যাঁ একদম, কিন্তু ওর স্বার্থ তোমার বউকে লাভ করা নয়, ওর স্বার্থ তোমার বউকে সামনে রেখে সিদ্ধ লাভ করা। কারণ ওর সিদ্ধি লাভটা করতে গেলে তোমার বউয়ের বয়সী একটি মেয়ে লাগবে, যিনি একজন সধবা এবং সন্তানহীনা, তাকে লাগবে। কিন্তু তোমার বউয়ের এই সবকটা গুণ তোমার বউয়ের মধ্যে আছে, আর তোমার বউকে দেখে তার পছন্দ হয়েছে, সেই কারণে ও তোমার বউকে নিয়ে সিদ্ধ লাভ করতে চাইছে। তখন বলছে উপায়, তখন বলছে একটাই উপায় আছে। আমি শাস্ত্র মতে যেগুলো চেষ্টা করার, আমি যা যা করার তোমার বউয়ের জন্য করব, কিন্তু একটা উপায় যদি থাকে, তোমার সন্তান হয়ে যায় তাহলে, বা তোমার জীবনে যদি সন্তান আসে, তোমার বউ যদি সন্তান সম্ভব হয়, তাহলে ও তোমার বউকে আর নিয়ে যেতে পারবে না, কোনোভাবে ও সিদ্ধ হবে না। কারণ ও তাকেই চাইছে যার সন্তান নেই, একজন তরুণী সধবা তাকে চাইছে। মানে দেখুন কত রকমের জিনিস আছে, মানে ভজগট আমার মাঝে মধ্যে না মাথা ব্যথা ঘুরে যায়। মানে বিভিন্ন এত ঘটনা শুনি, আমি সেদিন কর্ণপিশাচের একটা ঘটনা বলেছি, মানে ট্রিমেন্ডাস ঘটনা। যাই হোক, মানে নামও নতুন নতুন করে শুনছি, মানে আমার ডিকশনারিতে এত নাম জয়েন করে যাচ্ছে না, আমি নিজে মাঝে মধ্যে ভয় পেয়ে যাচ্ছি এরকম, মানে নিজের মধ্যে আছে কিনা, মানে নিজে সব মানে সতর্ক হয়ে চলি। যাই হোক, তা এরপর তো বললো যে তোমাদের দিক দিয়ে তোমাদের যদি এইটা হয়, তাহলে ও তোমার বউকে আর কিচ্ছু করতে পারবে না, আর আমি আমার দিক দিয়ে এটা চেষ্টা করছি, কি করা যায়। তা তখন বলছে যে আর কোনো উপায় নেই, বলছে না আর কোনো উপায় নেই, ওর যদি সন্তান সম্ভব হয় তাহলে ওকে আর কোনোদিন টেনে নিয়ে যেতে পারবে না, আর ওকে আর সিদ্ধ কাজে মানে সিদ্ধি লাভের জন্য ওকে আর লাগবে না। তখন ওর কাছে যেই মানে মানে এই একটাই উপায় বেঁচেছিল, বলে এটাই তো সব থেকে সহজ উপায় তোমাদের জীবনে, এছাড়া কোনো মানে উপায় আমি যা করবো তন্ত্রমন্ত্র বা আমি যা এখান থেকে যা যা করার আমি এখান থেকে করব। মেয়েটির এই অবস্থা চলছে, এই ডামাডোল চলছে বাড়ির সকলের কাছে, মানে মানে ব্যাপারটা একটা মানে খুব টেনশনের পরিস্থিতিতে বুঝতেই পারছো, যার বাড়িতে এরকম হয়, একমাত্র ছেলের বউ যার বাড়িতে এরকম হয়েছে, তার অনেক মেয়ে আছে কিন্তু ছেলে একমাত্র ছেলে, এরম যখন টেনশনের পরিস্থিতি, আর একটাই উপায় ঠাকুরমশাই বলেছেন, যে সিদ্ধ পুরুষ একটাই উপায় বলেছেন, এই উপায় বাইরে আর কোনো উপায় নেই, আপনাকে এই উপায় বাঁচতে হবে। কী করা যায়? তখন ওরা সেই উপায়টাই নেয়। হাজব্যান্ড মানে ওয়াইফের তখন তো সেন্স নেই, হাজব্যান্ড এবং বাড়ির লোকেরা সেই উপায় নেয়, এবং এই উপায়টা নেয়ার পর 1 থেকে 1.5 সপ্তাহ পর আবার ওরা ওই সিদ্ধ পুরুষের কাছে ওর বউকে নিয়ে আসে। যখন সিদ্ধ পুরুষের কাছে নিয়ে আসার পর ওরা ওই গুড নিউজটা দেয়, এবং গুড নিউজের সাথে সাথে ওরা আরেকটাও কথা বলে যে আমার ওয়াইফের আগের মতন ওই ব্যাপারগুলো অনেক কমে গেছে, ছেলেটি বলে। তখন ওই সিদ্ধ পুরুষ বলে আমি জানি এটা হবে, তোমাদের জন্য আমিও এখান থেকে চেষ্টা করেছি, এবং উনি কিছু জিনিস দিয়েছিলেন, যে জিনিসগুলো আমি ঠিক এখানে বলছি না, মানে যে জিনিসগুলো দেওয়ার কথা মানে সেগুলো এখানে বলছি না, কারণ এইগুলো দেখুন কুসংস্কারের জায়গায় পড়ে, আমি সেটাই কখনোই প্রভোগ করি না, যেটা জানার দরকার, এটা খুব এটা জানার। অনেক কিছু দিয়েছিলেন, বাড়ি বেঁধে দেওয়ার মতন আরও অনেক কিছু দিয়েছিলেন ওদেরকে, এবং সেগুলো দেওয়ার পর তারপর যখন উনি সন্তান সম্ভব হয়ে যান, ওই পিসি যখন সন্তান সম্ভব হয়ে যান, তারপর পিসির আর ওই যে ঘুম মানে যে ঘটনাগুলো ঘটছিল ওনার সাথে সাথে, ওনার মধ্যে যে ব্যাপারটা ছিল মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, বা সাউন্ডটা কম আসছে, এত জোরে বলছি, হতেও পারে সেটা, যাই হোক আমি চেষ্টা করছি আরও জোরে বলার। এবং যখন এই ব্যাপারটা যখন ঘটতে শুরু করে, তারপর মানে সঙ্গে সঙ্গে মানে আর কি বলবো, মানে ওনার জীবনে তখন তো ব্যাপারটা ক্রাইসিসটা মিটে যায়, এবং ওই যিনি তান্ত্রিক ছিলেন সেই বদমাইশ তান্ত্রিকটা আর ওনাকে কিছু করতে পারে না, মানে ওনার বশে আর নিতে পারে না, কারণ ওনার তার সিদ্ধিলাভ হবে না। ও কিন্তু এসেছিল সিদ্ধিলাভ করার জন্য, ও কিন্তু আর অন্য কোনো খারাপ ইন্টেনশনে আসেনি, ওর এসেছিল সিদ্ধিলাভ করতে, এবং এই সিদ্ধিলাভ করতে গিয়ে যা যা করতে হবে সেটা করবার চেষ্টা করেছিল। কিন্তু কত ভয়ঙ্কর চিন্তা করুন, একটা মানুষের জীবন পুরো ছাড়খাড় করে দিতে পারে, শেষ করে দিতে পারে, এইরকম অবস্থাতে চলে গেছিলেন ব্যাপারটা। যাই হোক, ঘটনাটা আজকে উনি ওনার অনেক বয়স বুঝতেই পারছেন,
মানে 60-এর কাছাকাছি, তখন যদি 18 বছর হয়ে থাকে আজ থেকে 40 বছর পর আজকে ওনার 60-এর কাছাকাছি বয়স। আজকে উনি ঠিকই আছেন, কিন্তু এই ঘটনাটা ওদের কাছে সত্যি করে বীভৎস এবং বেশ অনেক সময় লেগেছিল ওনার কিওর হতে। তারপর থেকে উনি সুস্থ হয়ে যান, শারীরিক দিক থেকে সুস্থ হয়ে যান, মানসিক দিক থেকে সুস্থ হয়ে যান এবং চরিত্রগত দিক থেকে, চারিত্রিক দিক থেকে সমস্ত কিছুতে ওই ভদ্রমহিলা কিন্তু সুস্থ হয়ে যায়। ওনার কিন্তু আর কোনো কষ্ট ছিল না, মানে ওনার যে টানটা, ওই তান্ত্রিকের যে টানটা ছিল সেই টানটাকে কেটে দেয়, টানটাকে কেটে দেয়। এটাই ছিল আমার আজকের প্রথম ঘটনা। এইবার আমি আজকে সেকেন্ড ঘটনাতে আসছি এবং সেকেন্ড ঘটনাটা কেমন লাগলো। এই প্রথম ঘটনাটা আমার তো মানে লোমহর্ষক লেগেছে ঘটনাটা। শান্তিনিক শুনলেই ভয়। দুর্বা ভট্টাচার্যের এই ঘটনাটা মানে ভাবুন একবার, মানে খুব মর্মান্তিক, এক্স্যাক্টলি মর্মান্তিক, মর্মান্তিক তো নিশ্চয়ই। এবং তার থেকেও বড় কথা, তাকে যদি সত্যি নিয়ে বের করে নিয়ে যেতে পারতো সেটা ছিল আরও মর্মান্তিক। দেখুন, যাই করুন পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, পজিটিভের জোর সবসময় বেশি নেগেটিভের থেকে। এটা আমি সর্বক্ষেত্রে সবসময় সবাইকে বলি, পজিটিভের জোর। এবং এখানে আলটিমেটলি কিন্তু চিন্তা করে দেখবেন, যতই নেগেটিভ থাক পজিটিভ কিন্তু জিতলই, নেগেটিভ কিছুতেই জিততে পারলো না। এবার আমি আজকে আসি আজকের দ্বিতীয় ঘটনাটা। এবং এই দ্বিতীয় ঘটনাটা আমাকে বলেছিলাম যে জুট মিলের আমি একটা ঘটনা আপনাদেরকে 2-3 সপ্তাহ কি 1 মাস আগে আমি বলেছিলাম, যার পরের পার্টটাও রয়েছে। আজকে সেই পরের পার্টটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। জুট মিলে যিনি জয়েন করেছিলেন, যেই সিকিউরিটি গার্ড, কথাটা মনে পড়ছে কি আপনাদের? যে সিকিউরিটি গার্ড সবে তখন জয়েন করেছে, যার আজকে 60 বয়স, যার কাছ থেকে বসে বসে আমি ঘটনাগুলো জানছিলাম, জুট মিলের ঘটনাগুলো। 60 বয়স। মনে পড়ছে কি আপনাদের? আগে বলুন, মনে পড়েছে কি কারো না মনে পড়েনি? মনে যদি পড়ে আমি তারপরে শুরু করছি ঘটনাটা। এবং সেই জুট মিলের ওই ভদ্রলোকের আজকে দ্বিতীয় পার্ট বলি। জুট মিলটা তো খুব বড়, সব জুট মিল গঙ্গার ধারেই হয়, সেটা সবাই মোটামুটি জানেন। ভৌগোলিক দিক থেকে গঙ্গার ধারে, কারণ প্রচুর জলের দরকার পড়ে জুটের কাজ করতে গেলে। তা এরপর যখন কাজ হচ্ছিল, হ্যাঁ মনে আছে, ওকে মনে পড়েছে সবার, ওখানে জানেন তো অনেক মহিলাও কাজ করে, কিন্তু তাদের ডিউটি কিন্তু আলটিমেটলি সকাল অবধি, তারপরে কিন্তু কাজ হয় না। জুট মিলে, বড় বড় জুট মিলগুলোতে 2-3টে শিফটে কাজ হয়, এবং লাস্ট যে শিফটটা হয় সেই শিফটটা কিন্তু রাত্রি, নাইট শিফট হয়, ঠিক আছে। ওখানে মেশিন কিন্তু বড় বড় জায়গায় মেশিন কিন্তু একদম বন্ধ হয় না, কিন্তু নাইট শিফটে কোনোদিন মানে মহিলা লেবারকে রাখা হয় না। দিনের বেলায় বিকেল 5টা অবধি বা 6টা অবধি মহিলা লেবার, এক একজনের এক একটা জুট মিলের এক একটা শিফট হয়, এবং ওই শিফটটায় রাত্রির যে শিফটটা হয় সেই শিফটটায় সবসময় ছেলেরাই থাকে, লেবাররা, ঠিক আছে, কোনো রকম মহিলা লেবার থাকে না। এবার ব্যাপারটা হচ্ছে, সেখানে ওই সিকিউরিটি গার্ড কাজ করছিলেন। তার রাত্রিবেলা মানে কাজ করতে, ও তো বয়সে অনেক ছোট, আর এরা মহিলারা অনেক বয়স্ক মহিলারা উনি কাজ করেন, সে কারণের জন্য মানে উনি কি বলবো, ওর ডিউটি, উনি সবে জয়েন করেছেন, ওকে সবাই চেনে, ভাই ভাই করে ডাকে, ভাইয়া ভাইয়া করে ডাকে। ওরা তো একটা বিশেষ সম্প্রদায় হয়, সবাই জানেন, ভাইয়া ভাইয়া করে ডাকে এইসব বলে। তা উনি তো সেরম করেই দেখেন। হঠাৎ করে গার্ড দিতে দিতে রাত্রিবেলা দেখেন ওনার একজন চেনা মহিলা ওনার পাশ থেকে ঘোমটা দিয়ে বেরিয়ে সামনের দিকে যাচ্ছে। এবার ও তো জানে রাত্রিবেলা কখনো মহিলা কোনো জুট মিলে ঢোকার পারমিশন পায় না। যখন জুট মিলে ঢোকার পারমিশন পায় না, কিন্তু ও দেখে যে ওর গেটটা বন্ধ করা আছে, মেন গেটটা বন্ধ করা আছে। ও ভাবলো যে রাতে তো একটু ঝিমুনি এসছে, ভাবলো যে কি হলো ব্যাপারটা, গেট তো, মেন গেটটা বন্ধ, মেন গেটটা বন্ধ থাকা সত্ত্বেও এ ঢুকলো কি করে ভেতরে, আসলো কি করে? না, ভেতরে এত বড় জায়গার মধ্যে কোনো কারণে ও রয়ে গেছিল, যে রাত্রিবেলা রয়েছে, যে ন্যাচারালি ওর মাথায় তখন এসছে তার গেটটা তো বন্ধ, তাহলে হবে কি করে? ও তাকে চেনে, ও ডাকছে, পেছন থেকে ডাকছে, মাঝি মাঝি করে চিৎকার করে করে ডাকছে। ও যত চিৎকার করে করে ডাকছে সে তত সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। রাত্রিবেলা, ঘন অন্ধকার, লাইট খুব কম। ও চিৎকার করে করে লাঠি নিয়ে হুইসেল মারতে মারতে যাচ্ছে, লাঠি নিয়ে ঠকঠক করতে করতে, আর যত হুইসেল মারছে জোরে জোরে, যত লাঠি ঠকঠক করছে, তত সামনের দিকে মহিলাটা এগিয়ে যাচ্ছে। ও তত সামনের দিকে এগোচ্ছে, ও এগোচ্ছে, মহিলাটাও এগোচ্ছে। এবার ও দৌড়তে শুরু করে মহিলাকে ধরবার জন্য, কিন্তু ও যতই দৌড়চ্ছে দেখতে পাচ্ছে
মহিলাকে কোনোভাবেই ধরতে পারছে না, কিন্তু মহিলা কিন্তু আস্তে আস্তে মানে মহিলা কিন্তু হেঁটেই যাচ্ছে, জোরেই হাঁটুক কিন্তু হেঁটে যাচ্ছে, আরও দৌড়ে যাচ্ছে একজন ছেলে হয়ে, কিন্তু তাকে কোনোভাবেই ধরতে পারছে না। এইটা যখন হয় ও এইবার একটু মানে ঘামছে, ঘামতে ঘামতে ভাবছে যে এটা কি করে সম্ভব। ওর মাথায় একটু চিন্তা আসে, এটা কি করে সম্ভব যে আমি দৌড়চ্ছি, আমি দৌড়েও তাকে ধরতে পারছি না, অথচ ও হেঁটে হেঁটে আমাকে মানে আমি তাকে পৌঁছতে পারছি না হেঁটে হেঁটে, ব্যাপারটা হলো কি করে। এই ব্যাপারটা যখন হয় ও তখন আর কিছু করে না, মানে ও যখন মানে একটা জায়গার পর গিয়ে ওই মহিলা থেমে যায়। মহিলা যখন থেমে যায় ও তখন দেখে, মহিলা যখন ওর দিকে ঘুরে তাকায় ও তখন দেখে হ্যাঁ ঠিকই দেখেছে, ও যাকে চেনে সেই মাইজি ওখানে দাঁড়িয়ে আছে। ও তখন তাকে বলে তুমি ইহা कैसे, রাত্রিবেলা বলে ইহা कैसे, ইতনা রাত में इधर पे कैसे। ও তখন মহিলা ওকে বলে বা হিন্দিতেই ওকে উত্তর দেয় যে আমার দরকার পড়েছিল, আমি সেই জন্যই এখানে একবার ঘুরতে এলাম। তখন বলছে যে তুমি এখানে ঘুরতে এসছো, মানে হিন্দিতেই বলছে তুমি এখানে এত রাতে ঢুকলে কি করে, তুমি এখানে এত রাতে ঢুকলে কি করে, এত রাতে তো এখানে কেউ ঢুকতে পারে না, দরজা তো মেন দরজা তোমার বন্ধ ছিল, তা সত্ত্বেও তুমি ভেতরে ঢুকলে কি করে। যতই বলুক ও তখন বলল আমার আজকে খুব দরকার ছিল আসার, সেই জন্যই আমি আজকে এসেছিলাম। বলার পর হঠাৎই মানে ও দেখে আর কেউ নেই, পুরো জায়গাটা ফাঁকা, ও যেখানে দাঁড়িয়ে কথা বলছে চারিদিক ফাঁকা। ও দেখে মানে নিজে একটু অবাকই হয়ে যায়, ও অবাক হয়ে গিয়ে মানে কিছু ব্যাপারটা বুঝতে পারে না। ও হাতে লাঠি হুইসেল নিয়ে এদিক ওদিক টর্চ দিয়ে এদিক ওদিক টর্চ মারতে মারতে বলছে, আমাকে বলছে আমি চারিদিকের এদিক ওদিক টর্চ মারছি, টর্চ মেরে আমি কাউকেই কিছু দেখতে পেলাম না। আমি আবার ভাবলাম হয়তো মনের ভুল বলে ঘুরে ঘুরে আসছি, তখন আমার আরেকজন সিকিউরিটি গার্ডের সঙ্গে দেখা। সিকিউরিটি গার্ড বলছে তুই উধার পে কাহা গিয়া থা, মানে ওদিকে কোথায় গেছিস তুই। তখন ও বললো এরকম মাঝিকে দেখলাম, মাঝি ওখানে যে গেল। তখন বলছে কি বোকার মতন কথা বলছে, এই রাত্রির বেলা মাঝি এখানে আসবে কি করে। তখন বলছে হ্যাঁ এসছিল আমাকে, তবে জানো তো गेटটা বন্ধ, তবে তখন বলছে হ্যাঁ गेटটা তো বন্ধ, সরি ওই নিজে বলেছে गेट বন্ধ था लेकिन तब भी अंदर में घुस गया। তখন বলছে যে गेट বন্ধ তো ঢুকলো কি করে, বোকার মতন কথা বলছে, সে কখনো হয় আর এত রাতে কোনো মহিলা এখানে ঢুকতে পারে। তখন জানো তো আরেকটা জিনিস হয়েছে, আমি দৌড়চ্ছি পেছনে আর সে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, সে কিন্তু এগিয়ে পৌঁছে গেল, আমি তাকে ধরতে পারলাম না। তখন ও বলছে তেরা দিমাগ খারাপ হয়ে গিয়া, যা দিয়ে সোজা, মানে তোর ঘুম পেয়েছে তুই গিয়ে শুয়ে পড়, তোর মাথা খারাপ হয়ে গেছে। ও চিন্তা করছে, বলছে হ্যাঁ তাই তো, সেটাই হয়তো হবে, আমারই তাহলে ভুল, কারণ এরম ব্যাপারটা তো হতে কখনো পারে না, কারণ এটা তো কখনো হয় না, কি করে হবে এই ব্যাপারটা, কি করে হবে, সম্ভব নয় তো। ওইটা চিন্তা করতে করতে আবার কথা বলা, ও ব্যাক করে যখন মেন গেটের দিকে আসে, সেদিন রাত্রিবেলা ও ঘুমিয়ে পড়ে, মানে সকালবেলা হলে যখন ওর ডিউটি শেষ হয়ে যায় সকালবেলা ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুমের মধ্যে এসে দৌড়াতে দৌড়াতে সকালবেলা ওকে ওই যে গার্ডটা ছিল সেই গার্ডটা ওকে ডাকছে, ওকে ধাক্কা ধাক্কা মেরে মেরে ডাকছে। তখন ডাকার পর ও ঘুম থেকে ধরপড় করে যা কী হয়েছে কী হয়েছে কী হয়েছে। তখন বলো তুই কালকে মাইজির কথা বলেছিলি। তখন বলছে হ্যাঁ মাইজির কথা বলেছিলাম তো, মানে আমাকে দেখুন আমি মাইজি বলছি, ওদের নিশ্চয়ই নাম আছে, সেই নামেই ডাকে, মানে নইলে তো জানবে কী করে, সবাই তো মহিলা, তাদেরকে না মাইজি, সবাইকে যদি মাইজি বলে জানবে কী করে, ওরা নিশ্চয়ই জানে না। তা তখন বলছে যে এরকম হ্যাঁ মাইজিকে তো বলেছিলাম মাইজির কথা। বলছে আজকে খবর পেলাম কালকে রাত্রিবেলা ওর বাড়িতে গলায় দড়ি দিয়েছে। ও তো তখন অবাক। এইবার ওরা দুজন বুঝতে পারলো ব্যাপারটা আসল ঘটনাটা কি, তার কারণ ওরা তখন মানে দুজন দুজনকে ক্লিয়ার করছে যে সত্যি তো রাত্রিবেলা তাহলে দরজার ভেতর থেকে ঢুকলো কি করে, বা ওখানে গেল, মানে ওখানে যে গেল ও দৌড়চ্ছে, ওকে দৌড়েও ধরতে পারছে না আর ও হেঁটে হেঁটে যাচ্ছে, তার মানে মাইজি ততক্ষণে তো মরে গেছে। সেই জন্যই ওকে বলেছিল যে আমার দরকার ছিল, আমি সেই জন্য একবার দেখা করতে এলাম, মানে ওর পুরনো জায়গাটা মায়ার বশে একবার ঘুরে চলে গেল। ওরা তখন বুঝতে পারলো যে অশরীরী আত্মাই, ওই মাইজির অশরীরী আত্মাই এসেছিল, এবং ওই অশরীরী আত্মা দেখা করে ওদের সাথে দেখা করে দিয়ে চলে গেল। তখন এটা ছিল ওর আর একটা ঘটনা, মানে কিরম লোমহর্ষক চিন্তা করুন, মানে আমাকে যখন বলছে আজও ইয়াদ হয় আমার বাবু, আজও ইয়াদ হয়, ও আজও আমার মনে হয় মাইদিকে আমি আজও দেখতে পাই, যেন মনে হয় ওই মাইজি ওখানে রাত্রিবেলার অন্ধকারে দাঁড়িয়ে আছে, আজও আমার মনে হয়।
আগে আগে মানে বলছে এখন আমি চোখের মধ্যে সেই মানে আমাকে বলছে যে আপনাকে যে গল্পটা বলছি আমার এখনো চোখের মধ্যে আমার এই ঘটনাটা এখনো ভাসছে। ভাবুন একবার, চিন্তা করুন একবার। এরপরে আরেকটা ঘটনা ওর জীবনে ঘটেছিল। আমি মানে ওই মাঝে মধ্যে গেলে ওর সাথে বসে কথা বলি, কথা বলতে বলতে একটু ঘটনাগুলো বার করি, আসলে বার করার চেষ্টা করি। আরেকটা ঘটনা, কতক্ষণ টাইম আছে? 55, ঠিক আছে, হয়ে যাবে। আরেকটা ঘটনার সাথে বলি। ও আরেকদিন নাকি ওই রাত্রিবেলায় ওর ডিউটি পড়ে। অ্যাকচুয়ালি কি জানেন তো, কিছু কিছু পকেটস থাকে যে পকেটগুলো খুব ভয়ঙ্কর। গঙ্গার দিকে কিছু কিছু জায়গা থাকে যেগুলো খুব ভয়ঙ্কর। আগে গঙ্গায় ভেসে ভেসে লাশ আসতো, মানে লাশ অনেক আসতো ওখান দিয়ে, ঠিক আছে। ওরা ওরা ওইসব নাকি অনেক দেখেছে, আমাকে বলছে অনেক দেখেছে। একদিন নাকি এরকম রাত্রিবেলা যখন গার্ড পড়ে, ওদের ডিউটি পড়ে তো একজন দুজন করে ডিউটি পড়ে গঙ্গার সাইড দিয়েও যাতে কোনো কিছু না হয়। যদিও সেখানটা ঘেরা, মানে ঘেরা সব জায়গাটা তো ঘেরা হয় না, কিছু কিছু জায়গা তো ওপেনও থাকে। তা একবার নাকি ও দেখছে যেরকম ওরা দুজন ছিল, একজন ছিল না, দুজন ছিল। দেখছে একটা লাশ দূর থেকে টর্চ মেরে দেখছে একটা ভেসে ভেসে একটা বডি আসছে, ভেসে ভেসে। এবং বডিটা দেখে ওরা বুঝতে পারছে যে এসে গঙ্গায় ওই বিভিন্ন জায়গা থেকে যেতে 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 কী হয় জানেন তো, ধাক্কা খায় কোনো জায়গায়, ঠিক আছে, কোনো জায়গায় আটকে যায়। কারণ জলে ডুবে মারা গেলে সে বডিটা তো ফুলে যায়, জলে পুরো মোটা হয়ে যায় না সে। এবং বডিটা মানে কোনো রকমের টেনে টেনে মানে গঙ্গা যতটা যেতে নিয়ে যেতে পারে, হয়তো তখন সেই টাইমটা ভাটা ছিল, সেই টাইমে হয়তো লাশটা ভেসে ভেসে আসছিল। ভেসে ভেসে আস্তে আস্তে ওরা যেখানটা বসেছিল গার্ড, মানে যেখানে গার্ডে ছিল, সেখান থেকে ওরা দেখতে পাচ্ছে, টর্চ দিয়ে দেখতে পাচ্ছে যে একটা জায়গায় এসে আটকে গেল বডিটা, লাশটা এসে আটকে গেল। এবং বডিটা এসে যখন আটকে রয়েছে, ওরা তখন ওখান থেকে টর্চ মেরে দেখছে যে দুজনেই ওপর থেকে টর্চ মারছে, টর্চ মেরে দেখছে যে বডিটা আটকে গেল। মানে ওখানে তো আটকে গেলে তো ওদের খারাপ, ওরা ভাবছে যে ঠেলে দিয়ে মানে কিছু একটা মানে ঠেলে দেওয়ার ব্যবস্থা করবার জন্য বাঁশ ফাঁস নিয়ে আসতে গেছে। একজন দাঁড়িয়ে আছে, একজন গেছে। যে দাঁড়িয়েছিল সে নাকি দেখছিল, হঠাৎ করে দেখে লাশটা যে গঙ্গার জলে যাচ্ছিল, সেই লাশটা হঠাৎ করে উঠে বসে। লাশটা নাকি হঠাৎ করে উঠে বসে। যে উঠে বসে ও তো তাকিয়ে অবাক। দেখুন ওরা কিন্তু প্রচণ্ড সাহসী হয়, ওরা একটা একটা অন্য সম্প্রদায়ের, ওরা কিন্তু প্রচণ্ড সাহসী হয় আর ভীষণ শক্তিমান হয়, ভীষণ সব বড় বড় চেহারা তো, মানে ভীষণ সাহসী। মানে ও বলছে মানে ও বডি ছেড়ে দিয়ে পালিয়ে আসবেন এরকম টাইপের নয়। মানে ওদের গার্ড মানে গার্ড, ঠিক আছে। মানে ও যদি মানে ওদের ডিউটি মানে ডিউটি করবে মানে ডিউটি করবে, কোনো কথা হবে না আমার, মানে শেষ কথা, মানে মালিক ওদের মালিক যা যা বলবে সেটাই ওদের কাছে শেষ কথা, এরকম একটা ব্যাপার। হঠাৎ দেখে ওই লাশটা উঠে বসেছে। যখন ও আনতে গেছিলো বাঁশটা, তখন ও ওখান থেকে যে দেখতে পেয়েছে, সে ওকে ডাকে ওখান থেকে চিৎকার করে, ইধারা ইধারা বলে ডাকে। ও তখন বলছে হ্যাঁ বাঁশ দে কারারো। তখন বলছে তা তুই আগে ইধারা। ও যখন এসছে তখন ও নাকি দেখতে পায় ওই বডিটা বসে নেই, আস্তে আস্তে বডিটা জলের ওপর উঠে দাঁড়িয়ে আছে। ওরা দুজনে দেখে অবাক। এবং ওই অন্ধকারের মধ্যে ওরা যখন টর্চ মারছে, যে কোনো অন্ধকার মানে বুঝতেই পারছেন তো, ওরা দুজনে টর্চ মারছে দুটো, মানে এমনি অন্ধকারের মধ্যে দেখেনি যে উঠে বসে বা স্মৃতিভ্রমণই বা কিছু দেখতে ভুল করেছে। ওরা বলছে বাবু, আমাকে বলছে বাবু আপনি কল্পনা ভাবতে পারবেন না যে আমরা দুজনে টর্চ, আমি বলছি যে অন্ধকারের মধ্যে তোমরা দেখতে পেয়েছো যে ওরম ভাই বসে আছে? বলছে বাবু আমি বসে থাকা দেখিনি, আমি দেখছি উঠে দাঁড়িয়ে আছে, উঠে দাঁড়িয়ে আমাদের দিকে এরম করে তাকিয়ে আছে, আমাদেরকে এরম করে হাত নেড়ে নিয়ে এরম করে ডাকছে। আমরা দুজনে টর্চ নিয়ে দূরে দাঁড়িয়ে আছি, দূরে দাঁড়িয়ে আমরা কি করব? তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না যে ফোন করে ফোর্সকে ডাকবে, দু চারজনকে গেট থেকে ডেকে নিয়ে আসবে, ওরা তো সে ক্ষমতা ছিল না। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন দেখছে, ওরা ওখান থেকে দেখছে কি করবে, কাকে ডাকবে। ওরা তখন দুজনে মিলে, আর গার্ড জায়গা ছেড়ে পালাতেও পারছে না, চলে যেতেও পারছে না, কারণ চলে যাওয়ার নিয়ম নেই। এবার যদি সত্যিকারের ওখানে একটা কোনো ঘটনা ঘটে, ওরা কি করবে? যখন মানে এরম করে ওরা ডাকছে, ওরা তখন দুজনে মিলে গার্ড এ করে ডাকবে। ওরা বলছে কি করবো আমরা, মানে দুজনে দুজনের সাথে কথা বলছে, ক্যা করেগা আমি ক্যা করেগা, কিসকো বুলায়েগা। আর বুলাতে গেলেও তো ওদের দুজনকে ওখান থেকে সরে যেতে হবে, সরে গিয়ে তাদেরকে গেট থেকে ডেকে নিয়ে আসতে হবে। তখন তো ওয়াকি টকিও নেই আর মোবাইলও নেই যে আনতে পারবে, তো কোনো কারুর জায়গা নেই। ওরা দুজনে তখন চুপচাপ এরকম টর্চটা নিয়ে দুজনে দাঁড়িয়ে আছে, বলছে আমরা দুজনে কাঁপছি। তখন দেখলাম ওখানটা দাঁড়িয়ে আছে, মানে দাঁড়িয়ে রয়েছে পুরো, সে দাঁড়িয়ে আমাদের দিকে আমাদের দিকে এরকম করে ডাকছে ডাকছে, অনেকক্ষণ ধরে ডাকছে। আমরা ধরুন টর্চ মিলে দাঁড়িয়ে দুজনে মিলে কাঁপছি, কাঁপতে কাঁপতে আমরা খালি মুখ দিয়ে খালি হুইসেল মারছি, যদি আমাদের হুইসেল শুনে কেউ আসে, কেউ আসে, মানে ওদের কাছে হুইসেলটা মানেটা কি জানেন তো, মানে হুইসেল মারাটা ব্যাপারটা মানে কি, মানে সাইলেন্ট দেওয়ার মতন।
দুজনে মিলে খুব জোরে জোরে হুইসেল বাজে, যারা কেউ শুনতে পেয়ে ওরা দৌড়ে আসে ওদেরকে রেস্কিউ করার জন্য। সত্যি তাই বেশ অনেকক্ষণ যখন প্রচণ্ড হুইসেল পড়ছে তখন পেছন থেকে দু একজন গার্ড খবর মানে আওয়াজ পেয়েছে, তারা ওদিক থেকে দৌড়তে ক্যা হুয়া বলে ওরা হুইসেল মারছে। হুইসেল মারতে মানে তখন ওদের নিয়মটা হচ্ছে কি, একজন হুইসেল মারলে সবাই তখন হুইসেল মারে, মানে সবাইকে তখন সজাগ করে দেয়, মানে খুব ডেঞ্জার। তখন যখন সবাই মিলে হুইসেল মারতে শুরু করে, সবাই আসছে তখন দেখে ওই লাশটা আবার শুয়ে গেল আর লাশটা আস্তে আস্তে আবার ভেসে ওদের ওখান থেকে চলে গেল। যখন সবাই দৌড়ে এলো, বাকিরা কেউ দেখতে পায়নি, ওরা দুজনেই খালি দেখতে পেয়েছিল। যখন আসছে তখন যখন সবাই ওদেরকে সবাইকে বলছে, তখন ওরা খালি হাসছে, বলছে ये कभी हो सकता है क्या, ये कभी हुआ क्या लाइफ में, क्या हो सकता है, एक मुड्ढा आदमी खड़ा हो गया, ये तुम लोगों का सामने खड़ा हो गया। বলছে বিশ্বাস कीजिए हम लोग दोनों को। বলছে যদি বাবু আমি একা থাকতাম তাহলে কেউ বিশ্বাস করতো না, যেহেতু আমরা দুজনে ছিলাম। আর আমার সাথে যিনি ছিলেন তিনি একজন মানে খুব মানে শক্তপোক্ত লোক। ওর ঘাম পড়া আমার ঘাম পড়া, ওই গঙ্গার পাশে হাওয়া দিচ্ছে, আমাদের দুজনে ঘাম পড়া দেখে সবাই বুঝতে পেরে গেছে যে সত্যি ঘটনাটা ঘটেছে, ওরা সেটা বুঝতে পেরে গেছে। সেই জন্য সেদিনের ঘটনাটা সবাই বিশ্বাস করেছিল, নইলে সেদিন এই ঘটনাটা কেউ কোনোদিন বিশ্বাস করতো না। এবং এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, কেউ বিশ্বাস করার মতন ঘটনাও নয়, কেউ বিশ্বাস করতেও পারে না। অনেক টাইম হয়ে গেল, 11টা বেজে গেল। আমি আবার আজকে ইউটিউবের লাইভে যাব এক্ষুনি। আপনাদের সাথে ঘটনা দুটো বললাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কারণ ওনারা আমাদেরকে কিন্তু ঘটনাগুলো পাঠান। এবং আমি জানেন তো সেদিন ওই সিকিউরিটি গার্ডকে যখন এই সেকেন্ড এই ঘটনাগুলো পাওয়ার জন্য গিয়েছিলাম, আমি ওনাকে বলেছিলাম যে আমি ওখানে কিন্তু তোমার হয়ে অনেকে কিন্তু বলে, আমি এবং এই রেকর্ডিংটা ওকে নিয়ে গিয়ে শুনিয়েওছিলাম ওর ঘটনাটা, শুনে খুব আনন্দ পেয়েছে। তখন যে বাবু আমি আপনাকে আরও অনেক সিকিউরিটি আছে, তো ওদের কাছ থেকে ঘটনা জিজ্ঞেস করে তোমাকে বলে দেবো। আমাদের দেশে মানে দেশেরও ঘটনা আছে, এবং ওরা যেখানটা থাকে কী বলে যে লেবার কোয়ার্টার্স মানে লেবারদের বস্তি যেখানে আছে, বলে সেখানেও অনেক ঘটনা ঘটে। একজন প্রসেস হয়েছিল, সেরকম একটা ঘটনা আছে। আমি বলেছি আমি নেক্সট দিন যখন যাব তোমার কাছ থেকে আমি বসে ঘটনাগুলো শুনবো। বললো হ্যাঁ বাবু আসুন। তখন এই যেমন আজকের লাইভটাও কিন্তু ওকে আমি শোনাবো, এই ঘটনাটা ওদেরকে বলেছি। এবং আপনাদের ভালো লেগেছে আশা করি, খুব ভালো লেগেছে। আবার দেখাবে পরের শনিবার, আবার নতুন ঘটনা নিয়ে, হাড় কাঁপানো ঘটনা নিয়ে আসি। তাহলে আজকে গুড নাইট, নমস্কার। যারা ইউটিউবে লাইভে যেতে চান তারা অবশ্যই চলে আসবেন। আমার যে চ্যানেল আছে ইন্দ্রজিৎ রায়চৌধুরী, যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আসতেই পারবেন, যারা করেননি তারা আসতে চাইলে সাবস্ক্রাইব করে নিতে হবে। ঠিক আছে, আবার দেখা হবে পরের শনিবার রাত 10টায়। নমস্কার।